ভোর 4:40 ধরণীতে অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে। পাখিরা গাছের ডালে বসে কিচিরমিচির স্বরে গান গাইছে। দোতলা বিশিষ্ট বাড়ির দোতলার এক বারান্দার পর্দা সরে গেল দুপাশে তীব্রতর গতিতে। পর্দার বাহিরে বের হয়ে আসলো দুটো মাথা। পরক্ষণেই শুভ্র বর্ণের মুখের মেয়েটা ঢুকে গেল আবার পর্দার ভেতরে। কিন্তু শ্যামবর্ণের মেয়েটার ভাবাবেগ হলো না। লাফিয়ে ঝাঁপিয়ে বের হয়ে আসলো রুম থেকে। বড়সড় বারান্দায় এসে শ্বাস টেনে নিজের ভেতর নিল। হাত দুপাশে মেলে হেসে উঠল উচ্চ শব্দে। হাসির শব্দে রুমে থাকা শুভ্রবর্ণের মেয়েটা ভয় পেয়ে গেল। ভয়ের তো চোখে রুমের বাহিরে তাকাতেই বারান্দায় অবস্থিত মেয়েটা হুট করে রুমে ঢুকে ভয় দেখিয়ে দিল। শুভ্রবর্ণের মেয়েটা চোখ মুখ গোল গোল করে তাকিয়ে রইল। ভয় পাওয়ার জন্য পেছনের দিকে সরে গেল দুপা। ঠোঁট কামড়ে গোল চোখে তাকাতেই শ্যামবর্ণের মেয়েটা খিলখিল করে হেসে উঠল ভয় দেখাতে পেরে। শুভ্রবর্ণের মেয়েটা হাত বাড়িয়ে থাপ্পড় মারল শ্যামবর্ণের মেয়েটাকে। মেয়েটা পিঠে থাপ্পড় খেয়ে ঠোঁট কুঁচকে শয়তানি হাসি দিল। চোখ ছোট ছোট করে বলল, যা নামাজ পড়তে যাই ইশরাত। শ্যামবর্ণের মেয়েটা ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে এবড়ো থেবড়ো পা ফেলে আবারও বারান্দায় আসলো। বারান্দার রেলিংয়ে হাতের তালু রাখলো। সকালের মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিয়ে গেল মেয়েটার শরীরে বেয়ে নেমে গেল শিরশিরানি। এক নাম না জানা অনুভূতি। সকালের এই নিস্তব্ধ পরিবেশ ভেঙে গেল অট্টহাসির শব্দে। মেয়েটা চোখ বন্ধ করে নিল। সৈয়দ বাড়ির দ্বিতীয় ছেলে সৈয়দ নাসির উদ্দিনের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির মানে আমি। একটু আগে যাকে ভয় দেখালাম সে আমার বড় বোন সৈয়দা ইশরাত নাসির। আমাদের যৌথ পরিবার। এখন সচরাচর যৌথ পরিবার দেখাই যায় না, বলা গেলে দেখাই যায় না। তবুও এই দেখা যায় না এর মধ্যে আমাদের পরিবার একটি। কবেই আমাদের পরিবারে ফাটল ধরতো যদি না চাচা আব্বাদের মধ্যে অটুট বন্ধন থাকতো। ও হ্যাঁ, আমাদের বাপ চাচা 4 ভাই এবং 2 বোন। সবার নিজ নিজ সন্তান রয়েছে। আমার বড় চাচা প্রায় 30 বছর ধরে দূর প্রবাসে থাকেন, ওনার ছেলেও ও স্ত্রীকে নিয়ে। বড় চাচা সৈয়দ হেলাল, ওনার 3 ছেলে। বড় ছেলে সৈয়দ জাইন, মেজ ছেলে সৈয়দ জায়ান আর ছোট ছেলে সৈয়দ আরশ। গত 12 বছর ধরে ওনারা দেশে আসেননি বিভিন্ন সমস্যার জন্য। কবে আসবেন তাও জানি না। তারপরেও এখনো পরিবার সামলাচ্ছে বড় চাচা। বড় চাচাকে আমার বিশেষ পছন্দ না। দ্বিতীয় আমার আব্বা আর সেজ চাচা সৈয়দ সোহেব। চাচুর এক ছেলে এক মেয়ে। ছেলের নাম ইরহাম আর মেয়ের নাম অনিকা। ইরহাম হলো আমার বন্ধু আর অনিকাটা ন্যাকাহর ধরুন। একে আমি 2 চোখে সহ্যই করতে পারি না। ছোট চাচু সৈয়দ সোহেব, ওনার 2 সন্তান, বড় মেয়ে আরিশা আর ছোট ছেলে আহান। দুটো দেখতে পুরো রসগোল্লার মতো, গুলুমুলু সাথে সাদা। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম। সৈয়দ বাড়িতে আমি একমাত্র শ্যামলা বর্ণের আর সবাই সুন্দর। এক একজনের তুলনায় দেখতে সুন্দর ও শুভ্র। বড় ফুপু লুৎফা বেগম 3 সন্তানের জননী। বড় মেয়ে সাজিদা, বিবাহ হয়েছে 7 বছর আগে। এক ছেলে সন্তানও আছে। মেজ ছেলে আশিক বড় চাচার ছোট ছেলে আরশের বয়সী। ছোট মেয়ে মোমো আমার আর ইরহামের বয়সী। আমাদের ফ্যামিলিতে এত এত মানুষ, অনেক সময় আমি নিজেই ভুলে যাই ওদের নাম। যাই হোক, ও নো, আরেকটা কথা বলতে ভুলেই গেলাম। পুরো কাজিন গ্রুপে আমাকে বেয়াদ্দব নামে আখ্যা দেয়া হয়। রিলেটিভরাও আমাকে বেয়াদ্দব, অভদ্র বেটা ছেলে মানে নামে ডাকে। কেউ কিছু বললেই বলে ওই নাছিরের বড় মেয়েটা যেমন ভদ্র, ছোট মেয়েটা তার থেকে দ্বিগুণ অভদ্র, বেয়াদব। এই বেয়াদ্দব নামটা আমার জটিল পছন্দের। সবাই যখন বেয়াদ্দব বলে আমায় ডাকে তখন নিজের কাছে ঝাক্কাস লাগে। পেছন থেকে এসে ইশরাত আমাকে চেপে ধরতেই চোখ মেলে তাকালাম। ইশরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি চিন্তা করছিস? নুসরাত চুপ করে দাঁড়িয়ে রইল। সূর্য ধীরে ধীরে নিজের তেজ ধরণীতে ফেলে ধরণীকে অভিভূত করছে। বাগানে ফুলের গাছগুলো কিছুটা মিয়ে পড়েছে এই কয়েকদিনের রোদের কারণে। সকালে সে মিষ্টি বাতাস এতক্ষণে ঢাকা পড়েছে সূর্যের তেজে। ইশরাত এসে রেলিংয়ে নুসরাতের পাশ ঘেঁষে দাঁড়ালো। ঠোঁট কামড়ে চেয়ে রইল সামনের দিকে।
ধীরে ধীরে সৈয়দ বাড়ির পিছঢালা উঠোনে এসে জড়ো হলেন নাসির সাহেব, সোহেব সাহেব, সোহেদ ও ঘুমন্ত ইরহাম। সোহেবের জোর গলার আওয়াজ নিচ থেকে বারান্দা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। গলা উঁচিয়ে সোহেব ইরহামকে ধমকাধমকি করছেন ঘুমানোর জন্য। ইরহাম তবুও নিভু নিভু চোখে চেয়ে আবার চোখ বুজে ফেলছে। নুসরাত মনে মনে গুনল 1, 2, 3। গোনার আগেই গালে দাবাং থাপ্পড় পড়ল ইরহামের। এক থাপ্পড় খেয়ে ইরহামের ঘুম হাওয়া হয়ে গেল। গালে হাত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল অবাক চোখে সোহেবের দিকে। এটা প্রতিদিনের কাজ। ইরহাম থাপ্পড় খেয়ে সোহেবের দিকে হা করে তাকিয়ে থাকবে, তারপর কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করবে, আব্বু মারলে কেন? আজও সেম প্রশ্ন জিজ্ঞেস করলো সোহেবকে। আব্বু মারলে কেন? আর একটা খাবি? ইরহাম দুপাশে মাথা নাড়িয়ে না করলো। সোহেব বললেন, ঘুম খেয়েছি নাকি আর একটা থাপ্পড় মারবো? এত বড় দারুণা ছেলে, ওনাকে ঘুম থেকে তুলে নামাজ পড়াতে হয়, হাঁটতে বের করতে হয়, যত সব খবিশগিরি। ইরহামের মুখ চুপসে গেল। এটা তার বাপ না মির্জাফর? তাকে থাপ্পড় মারতে একটুও হাত বাঁধে না? তার ফুলের মতো টসটসে গাল। এই লোক থাপ্পড়ে থাপ্পড়ে রক্তাক্ত করে ফেলছে। ঠোঁট কামড়ে সামনের দিকে তাকিয়ে রইল। ঘুম পূর্ণ না হওয়ার জন্য চোখের কোণ বেয়ে পানি এক ফোঁটা গড়ালো। ইরহাম হাতের তালু দিয়ে চোখের কোণ ঘষে মুছে নিল। সোহেব বকাবকি করে ভাইদের সাথে পা মিলিয়ে চলে গেলেন গেটের দিকে। ইরহাম নড়বড়ে পা বাড়ালো বাবার পেছনে। হাঁটতে হাঁটতে চোখ বারবার ঘষে নিল যাতে ঘুম চোখ থেকে চলে যায়। নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রোজ এই নাটক দেখতে দেখতে তারা দুজন বিরক্ত, তবুও ইরহামের বিরক্তি আসে না। ঘড়িতে সকাল 8টা বাজতেই ডাইনিং টেবিলের সামনে দেওয়ালে মোটা ঘড়িটা উচ্চ শব্দে বেজে উঠল। বাড়ির কর্ত্রীরা পা চালিয়ে খাবার নিয়ে এসে রাখতে লাগলেন টেবিলের উপর। সকল রুমের দরজা খোলা তীব্র শব্দ শোনা গেল। একে একে দপদপ করে সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হলো। 8টা 15 এসে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিল। নিজ নিজ প্লেট টেনে নিল নিজেদের দিকে। মেহেরুন্নিসা সৈয়দ বাড়ির কর্ত্রী, তিনি এসে বসলেন মাঝের চেয়ারে। তার বরাবর যে সোজা চেয়ার, সেটা খালি রইল, কেউ বসলো না সেখানে। মেহেরুন্নিসা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটাকে দেখেননি সামনাসামনি আজ 12 বছর হয়ে গেল। আসবো আসবো বলে 12 বছর কাটিয়ে দিল, তারপরও আশা হলো না। চোখের কোণে জমা হলো হালকা পানি। তর্জনী আঙ্গুল দিয়ে মুছে নিলেন সকলের অগোচরে। নুসরাত চোখ উল্টে নিল মেহেরুন্নিসার কাণ্ডে। এই বুড়ি অতিরিক্ত ওভার অ্যাক্টিং করে। জন্মের পর থেকে দেখে যাচ্ছে খেতে বসে এভাবে চোখ মুছছেন বুড়িটা। নুসরাত চোখ মুখ উল্টিয়ে ভেঙিয়ে বিড়বিড় করলো, যত সব আদিক্ষেতা, ভ্যাঁ ভু করে কান্না করছেন ছেলের জন্য, আর ছেলের নাই খোঁজ দেশের আসার। নাজমিন বেগম পেছন থেকে নুসরাতের মাথায় গাঁটটা মারলেন। আকস্মিক মাথায় ব্যথা অনুভব হতেই নুসরাত চোখ মুখ কুঁচকে পেছনে তাকালো। পেছনে তাকাতেই নাজমিন বেগম নিজের হাতের মধ্যে থাকা তেল নুসরাতের মুখে ঘষে দিলেন। ইসরাতের দিকে তাকাতেই দেখলো ইসরাতের মুখে তেলে জবজবে হয়ে আছে। ঠোঁট চেপে হাসার আগেই নাজমিন বেগম মুখ চেপে ধরে আবার আরো কিছু তেল মুখে ঘষে দিলেন। নুসরাতের হাসি মুখ থেকে হাওয়ার বেগে উড়ে গেল। ইসরাত হিহি করে হেসে উঠল। নুসরাত চোখ উল্টে তাকালো। নাজমিন বেগম থমথমে গলায় বললেন, দুটো মুখে কিছু না দিয়ে কি বানাচ্ছিস? মুখের অবস্থা তোদের তুলনায় ওই রহিমার ফেস ভালো। ও নিজের মুখের যত্ন নেয় তোদের তুলনায় বেশি। তোদের বাপ প্রতিদিন এসব নিয়ে ক্যাটক্যাট করে, তোদের শুনতে খুব ভালো লাগে তাই না? উফ আম্মু, ভালো লাগছে না, কথা বলো না তো। নাজমিন বেগম কিছু বলার আগেই নাসির সাহেব এসে ডাইনিং রুমে পদার্পণ করলেন। ডাইনিং টেবিলের ফিসফিস কথাবার্তা শেষ হয়ে গেল। নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। সবাই নিজ নিজ প্লেটের দিকে চোখ নামিয়ে নিল। আদেশের স্বরে নাসির সাহেব বললেন, খাবার দাও নাজমিন। নাজমিন বেগম স্বামীর প্লেটে রুটি, আলু ভাজি আর ডিম ভাজি দিলেন। ধীরে ধীরে সবাই নিজ নিজ প্লেটে খাবার তুলে নিল। চুপচাপ খেতে ব্যস্ত হলো সবাই। সকল নিস্তব্ধতা ছাপিয়ে মেহেরুন্নিসার স্যামসাং ওল্ড মডেলের মোবাইলে ভিডিও কল আসলো। নাসির সাহেব মায়ের দিকে একবার চোখ তুলে তাকালেন, গম্ভীর গলায় বললেন, আম্মা আপনাকে না বললাম লাঞ্চ করার জন্য, তাহলে এখনো করেননি কেন? মেহেরুন্নিসা মাছি তাড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিলেন। ভেঙচি কেটে বললেন, আমি কানে শুনবার পারি না, তাই তো এই ইংটোন দিয়েছি। তোমারে বেশি কথা কইবার লাগবো না। এই ইংটোনে সমস্যা হইলে তুমি কানে তালা লাগাইয়া লও।
নাসির সাহেব কথা বাড়ালেন না। প্লেট থেকে ডিম ভাজিকে ছুরি দিয়ে কেটে 3 পিস করলেন। 1 পিস ইসরাতের প্লেটে, 1 পিস নুসরাতের প্লেটে দিয়ে দিলেন। মেহরুন্নিসার মোবাইলে আবারও কল আসলো। তিনি ফোন ধরে মোবাইল টেবিলের ওপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে। ওপাশ থেকে হেলাল সাহেব বললেন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? বাবা, তুমি কিলান আসছো? যেরকম দেখছেন। হেলাল সাহেবের পাশ থেকে কেউ ফিসফিস করে বলল, পাপা বলে দাও না। মেহরুন্নিসা কপালে ভাঁজ ফেলে বললেন, কি কইবা হেলাল? হেলাল সাহেব ধমক দিলেন কাউকে। তারপর ভিডিওর দিকে তাকিয়ে বললেন, আম্মা একটা কথা বলার ছিল। এত হিয়ালি না কইরা আসল কথা কও আব্বা। ওপাশের ছেলেটা হয়তো বিরক্ত হলো। হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিল নিজের কাছে। বড় গলায় সালাম দিল। মেহরুন্নিসা সালামের উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কি হইছে আরস? আরস নাম শুনতেই নুসরাতের কপালে গাঢ় ভাঁজ পড়ল। ইসরাতের দিকে আর চোখে তাকাতেই দেখল ইসরাতও তার দিকে তাকিয়ে আছে। ইশারায় দুবোন কিছু কথা বলে নিয়ে নিজ নিজ খাবার খেতে ব্যস্ত হলো। আরস গম্ভীর গলায় ফোনের ওপাশ থেকে বলল, দাদি, 2 দিন পর পাপা দেশে আসছে। এটা বলতে গিয়ে পাপা বারবার থেমে যাচ্ছে। আপনাদের সবাইকে জানিয়ে আসতে চেয়েছিলেন, তাই আমি জোর করে পাপাকে কল দিয়ে জানিয়ে দিলাম। নুসরাতের কপালের ভাঁজ শিথিল হলো। হেলাল সাহেবের দেশে আসার কথা শুনে নুসরাতের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল আলাদা ধরনের শিরশিরানি বাতাস। হাতের রোম ধীরে ধীরে খাড়া হয়ে গেল। নুসরাত অবাক চোখে তাকিয়ে নিজের হাত পায়ের অস্বাভাবিক কম্পন দেখল। ততক্ষণে খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেছে। সবাই খাওয়া দাওয়া থামিয়ে একের পর এক প্রশ্ন করে চলেছে। মেহরুন্নিসার চোখ অশ্রুসিক্ত। সাদা শাড়ির কোণ দিয়ে চোখে জল মুছলেন। আরে দাদি, কাঁদছো কেন? এই জন্য পাপা তোমাকে জানাতে চাইনি। আরশের নিরেট গলার স্বর। মেহরুন্নিসা চোখ মুছে নিয়ে হাসলেন। জিজ্ঞেস করলেন, তোরা আইবি? আসলে কি আমাদের বিয়ে দিবে? আইসা দিমনে সুন্দর দেখা একটা মায়ের সাথে তোর আর জালিনের বিয়া। তোরা আসবি? আমি আর ভাইয়া এখনো শিওর না। আরশের শিওর না শুনে ঝিমিয়ে পড়া নুসরাত শয়তানি হাসি দিল। উৎফুল্ল হয়ে নাস্তা করতে লাগলো। হেলাল সাহেব বললেন, আম্মা নাস্তা করছো? ওই তোদের ওখানে কয়টা বাজে? এই তো 5টার আশেপাশে। নামাজ পড়েছো তুমি? দাঁড়া দেখাই। মেহরুন্নিসা মাথা নাড়ালেন। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন। মেহরুন্নিসা ব্যাক ক্যামেরা করতেই নুসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। পেছন পেছন ইসরাতও উঠে দাঁড়ালো। দুজন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে। এই সেমরি, কই যাও? তোমাগো আব্বার সাথে কথা কও। দুজনের একজনও পেছন ফিরে তাকালো না। তাদের বইয়েই গেছে ওনার সাথে কথা বলবে। নাসির সাহেব নুসরাতকে ডাকলেন। নেই, উত্তর নেই। আরশ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। চোখ ছোট ছোট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিস করল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল যে দিক দিয়ে 2 বোন গিয়েছে ওই দিকে। সৈয়দ বাড়িতে আজ আলোড়িত হয়ে আছে এক প্রকার খুশির ঝুমে। বাড়ির 3 কর্তীরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন। একজন রুম পরিষ্কার করছেন, তো অন্যজন কিচেন সামাল দিচ্ছেন, তো আরেকজন আসবাবপত্র বের করে ডাইনিং টেবিলে সুন্দর করে সাজাচ্ছেন। মেহরুন্নিসা পান চিবোতে চিবোতে সবকিছু তদারকি করছেন। বৌদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। বাড়ির মহিলারা কাজ করতে থাকলেও এই বাড়ির 4 মেয়ে এটে আছে নিজেদের রুমে। 4 জনের একজনও নিজেদের রুম থেকে বের হয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না মা চাচিদের। বাড়ির 3 কর্তী সব কাজ নিজেরা সামাল দেওয়ার চেষ্টা করছেন। অনেকক্ষণ পর নাজমিন বেগম কিচেন থেকে ঝিমুনো পায়ে বেরিয়ে এসে বসলেন ধপ করে সোফার ওপর। মৃদু কণ্ঠে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন। সেজ, যা তো গিয়ে দেখে আয় মেয়েগুলো কি করছে। আর গোসল না করলে বল তাড়াতাড়ি গোসল করার জন্য। তোদের ভাই একটু আগে ফোন দিয়ে বলল লন্ডনের ফ্লাইট কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছে। ঝর্ণা বেগম হাত ওড়নায় মুছতে মুছতে বের হয়ে আসলেন স্টোর রুম থেকে। ডাইনিং রুমে দাঁড়িয়ে শব্দ করে শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে গেলেন উপরে তলার দিকে। রুমের বাহিরে দাঁড়াতেই কানে আসলো 2 বোনের ফিসফিস কণ্ঠে কথা বলার শব্দ। সেদিকে কান না দিয়ে ঠকঠক করে শব্দ করলেন দরজার উপর। ভেতর থেকে ইসরাতের গলা ভেসে আসলো। পারমিশন আসতেই ঝটপট ভেজানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন ঝর্ণা বেগম। ইসরাত আর নুসরাত তার দিকে তাকিয়েছিল। ঝর্ণা বেগম ভেতরে প্রবেশ করতেই চোখাচোখি হলো তার সাথে 2 বোনের। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন ঝর্ণা বেগম। ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, কি করছো দুজন? এই তো ছোট ফুপির বিয়ের ভিডিও দেখছি। ঝর্ণা বেগম বিছানায় বসে ওনার সাহায্যে কপালের ঘাম মুছছেন। হালকা এসে জিজ্ঞেস করলেন,
এই সময় দেখছো কেন? নুসরাত বিছানায় শুয়ে পা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করলো। বিয়ের ভিডিও দেখতে হলেও কি সময় দেখে দেখতে হয়? ঝর্ণা বেগম কপাল কুঁচকালেন। নুসরাতের দিকে কুঁচকানো কপাল নিয়ে চেয়ে আওড়ালেন, তুমি এরকম কেন? একটা প্রশ্ন করলে ঘুরিয়ে আরেকটা প্রশ্ন ফিরিয়ে দাও। নুসরাত মাথার নিচে দুহাত রেখে আরাম করে শুয়ে আওড়ায়। কারণ আমি এরকম, তাই আমি এরকম। ইসরাত ল্যাপটপের দিকে ইশারা করে ঝর্ণা বেগমকে। ছোট 3টি বাচ্চাকে দেখিয়ে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে? কোন ছেলে? ওই যে ফুপির ডান পাশে যে দাঁড়িয়ে আছে। ওহ, ও ও তো আরশ, তোমাদের বড় বাবার ছেলে। ওকে চিনতে পারছো না? চিনতে পারবো কিভাবে? কথা হলে তো চিনতে পারবো। লাস্ট 12 বছর আগে দেখা হয়েছে, কথা হয়েছে। মেবি লাস্ট 12 বছর আগেই। চেহারা নকশা কেমন ছিল তাই তো ভুলে গিয়েছি। ভ্যাটকানো মার্কা মানচিত্রের মতো চেহারা ছিল। ঝর্ণা বেগম মৃদু হাসলেন নুসরাতের কথায়। সতর্ক করে বললেন, মেজো আপার কানে গেলে নুসরাত তোমার পিঠে 2 ঘা পড়বে, মনে রেখো। ইয়া আল্লাহ, দেখো তোমাদের গোসল করার জন্য বলতে এসে গল্প করতে বসে গিয়েছি। যাও যাও, গোসল করতে যাও। মেজো আপা পরে আমাকে বকবে। বৌমা, কয়টার ফ্লাইটে আসবেন দ্য গ্রেট সৈয়দ হেলাল সাহেব অ্যান্ড হিজ সন্স? ওদের লন্ডনের ফ্লাইট 10 মিনিট আগেই এসে পৌঁছেছে। মেজো ভাই কল করে বললেন। এখন কয়টা বাজছে বৌমা? ঘড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করছো কয়টা বাজে? তোমাদের নিয়ে আর পারা যায় না। বলো না কয়টা বাজছে, এত কথা বলো না তো। তুমি তো জানোই আমি বেশি কথা বলা পছন্দ করি না। ঝর্ণা বেগম ভেঙচি কাটলেন নুসরাতকে। ঝটপট রুমের বাহিরে বের হতে হতে গলার আওয়াজ বাড়িয়ে বললেন, 1:15। ঝর্ণা বেগম বের হওয়ার আগে ইসরাত আবারও পিছু রেখে জিজ্ঞেস করলো, লন্ডনের ফ্লাইটে ওরা আসবে কেন? ঝর্ণা বেগম মাথায় হাত রেখে ঈষৎ চোখ কুঁচকে বললেন, আরে বোকা মেয়ে, ফ্রান্স থেকে আসলে সোজা ঢাকায় আসতে হবে। ফ্রান্সের ফ্লাইট সিলেটে এখনো করা হয়নি, কিন্তু ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসা যায়। তাই ওরা ফ্রান্স থেকে 2 ঘন্টা জার্নি করে লন্ডন আসছে, এরপর সরাসরি সিলেট আসছে। বুঝেছো? এবার আমি যাই। 1 মিনিট, ওরা চাইলে তো সোজা ঢাকা চলে আসতে পারতো, তাহলে এত পেঁচিয়ে আসার মানেটা কি? ওসব তোমাদের বড় বাবার কারসাজির নিম্নমানের একটা উদাহরণ। এরপরে কি কি হয় শুধু দেখো। আর কিছুক্ষণ পর তো এখানে এসে পড়বেন, তখন দেখে নিও। ঝর্ণা বেগম কথা শেষ করে বের হয়ে যাওয়ার পর নুসরাত ইসরাতকে ধাক্কা দিল গোসলে যাওয়ার জন্য। ইসরাত নুসরাতকে ধাক্কা দিল। একজন আরেকজনকে ধাক্কা দিতে থাকলো গোসলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হার মেনে গোসল করতে চলে গেল ইসরাত। বিছানার মধ্যে অলস ভঙ্গিতে পড়ে রইল নুসরাত। বোঝা গেল গোসল করার কোনো তাড়া নেই তার। রুম থেকে চিৎকার করে ইসরাতের উদ্দেশ্যে বলল, 1 ঘন্টা হওয়ার আগে গোসল থেকে বের হবি না। বের হলে তোকে বারান্দায় ঝুলিয়ে রাখবো রেলিং এর সাথে। দোতলা থেকে হেলে দুলে সিঁড়ি বেয়ে নুসরাত ড্রয়িং রুমে আসলো। মেহরুন্নিসাকে পান বানাতে দেখে এগিয়ে গেল তার দিকে। তারপরেই কোনো আগাম বার্তা ছাড়া ধূপ করে মেহরুন্নিসার নিকট গিয়ে গায়ে গা লাগিয়ে বসে গেল। মেহরুন্নিসা কিঞ্চিত বিরক্ত হলে নুসরাতের এরকম ঘেঁষাঘেঁষি দেখে বিরক্তি নিয়েই বললেন, এই তুই আমার লগে লাইগা বইসস কে? নুসরাত হাসলো। মেহরুন্নিসার আরও একটু গা ঘেঁষে বসে কর্কশ কণ্ঠে বলল, আরে বুড়ি, এত তেজ দেখাও কেন? যেভাবে চ্যাট করে উঠতেছো মনে হচ্ছে আমাকে একটা বিয়ে দিয়ে রাখছো। এখন আমি জামাইরে ঘরে রাখা আয়সা তোমার সাথে ঘেঁষাঘেঁষি করতেছি। মেহরুন্নিসা তেতানো মেজাজ নিয়ে তারসা গলায় জিজ্ঞেস করলেন, তোরে বিয়া করবো কেটা? আমাকে বিয়ে করার জন্য কি লোক কম পড়ছে? একটু বাইরে তাকালে দেখতে পাবে আমার জন্য কত পোলা মজনু হইয়া ঘুরতেছে। আইসে তোর জন্য পোলা মানুষ দিবানা হইয়া ঘুরবো। ওই মজনুই তোর জন্য দিবানা হইব, আর কেউই হইব না, বুঝছস? উফ দাদা, এরকম করছো কেন? তাইলে কি করম? তোর সাথে বইলাতে আমারে ভালোবেসে আদর করে কথা বলবে, এরকম করবে না। শুধু চিরবির করে ওঠো কেন? মনে হয় তোমার উপর কেউ গুঁড়ো মরিচ ছিটিয়ে দিয়েছে। ওরে আমার নবাব জাতি, ওনার সাথে আদর করে কথা বলতে হবে। নুসরাত কিছুক্ষণ চুপ করে বসলো। তারপর আরো একটু মেহরুন্নিসার দিকে এগিয়ে গিয়ে কানের কাছে ফিসফিস করে ডেকে উঠল, দাদা। মেহরুন্নিসা নুসরাতকে ঠেলে সরিয়ে দিয়ে অনীহার সহিত বললেন, কি দাদা? আমি তোর দাদি, এই কথা কতবার মনে কয়রান তাওয়ান লাগবো। নুসরাত মেহরুন্নিসার কথায় কান না দিয়ে বিরক্ত করার জন্য আবার ভেঙে বলে উঠল, আচ্ছা মনে থাকবে দাদা দাদা। এভাবে বলে গান শুরু করলো। কিয়তকাল পর মুখ শক্ত করে নিয়ে সিরিয়াস হয়ে গেল। তারপর মেহরুন্নিসাকে জিজ্ঞেস করলো,
দাদা আজ শুনলাম তোমার নাতিরা নাকি দেশে আসছে। মেহরুন্নিসা নুসরাতের থেকে সরে বসতে বসতে বললেন, তো কি হয়েছে তোর? ঈশা করছিস নাকি আমার নাতিগো? আমি কেন ঈর্ষা করব তোমার নাতিদের? আমার মনে হয় খেয়ে দে কাজ নেই, এসব ঈর্ষা করার থেকে আরো বড় বড় কাজ আমার কাছে আছে। সামান্য ঈর্ষা করে আমি এই নুসরাত আমার টাইম ওয়েস্ট করি না। মেহরুন্নিসা নুসরাতের কথায় ফোড়ন কেটে বললেন, কাজ তো নাই তোর, সারাদিন নাচানাচি করিস, কোনো কাজ কাম তো করিস না। বিয়ের পর জামাইয়ের বাড়ি গিয়া কি করবি? যখন ধাক্কা দিয়া বাহির কইরা দিবনে তখন বুঝবা আসল মজা। নুসরাত হাসতে হাসতে মেহরুন্নিসার গায়ে ঢলে পড়ল, হাসি তোড়ে মৃদু কণ্ঠে আওড়ালো, আরে বুড়ি চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে। আর কাজ কাম না করলে জামাইদের বাড়ি থেকে বের করে দিতে পারবেন। কিভাবে? তোমার ছোট নাতিকে বিয়ে করে নেব। কথাটি বলে হা হা করে হাসতে লাগলো নুসরাত। আবারও হাসতে হাসতে মেহরুনের গায়ে ঢলে পড়ল। মেহরুন্নিসা বিরক্ত হয়ে নুসরাতকে ঠেলে দূরে সরিয়ে দিলেন, হাত উঁচু করে বললেন, গা ঘেঁষা ঘেঁষি করবি না, আরেকবার করলে খুব খারাপ হইব তোর সাথে। মেহরুন্নিসার কথা পাত্তা দিল না নুসরাত, হেসে উড়িয়ে দিল মাছি তাড়ানোর ভঙ্গিতে। গোসল শেষ করে ইসরাত উপরের তলা থেকে নিচের তলায় নামছিল। মেহরুন্নিসা ইসরাতকে খেয়াল করে বললেন, আমার সোনা নাতনিটা আইছে, ওর মতো হইতে পারিস না, সারাদিন শুধু হাহা হিহি করিস। নুসরাত একবার বোনের দিকে তাকালো তো একবার দাদির দিকে তাকালো। দাদির মুখ খুশি খুশি। নুসরাত তার কারণও জানে, এত হাসি কেন মেহরুন্নিসার মুখে। মেহরুন্নিসা হাত বাড়িয়ে ইসরাতকে টেনে এনে নিজের পাশে বসালেন। ইসরাতের দিকে ইশারা করে বললেন, ওর মতো কাপড় পরতে পারিস না, সারাদিন বেটা ছেলেদের মতো ঘোরাঘুরি করিস, তোরে বিশ্রী দেখতে লাগে। নুসরাত বোনের কাপড়ের দিকে তাকালো। হালকা নীল রঙের থ্রি পিস পরিধান করেছে, সাথে ম্যাচিং ওড়না ও সালোয়ার পরেছে। প্রসাধনী ছোঁয়া নেই গোলাকৃতি সাদা মুখটায়। ইসরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল। হাসার সাথে নিজের গায়ে দু একটা থাপ্পড় মারল। কাউচে থাপ্পড় মেরে মেরে জিজ্ঞেস করলো, তোকে দেখতে আসছে নাকি যে এত সুন্দর হয়ে সেজে গুজে ঘুরছিস? আঙ্গুল তুলে ইসরাতকে ভেঙিয়ে হা হা করে হাসতে লাগলো। মেহরুন্নিসা হাত তুলে নুসরাতের বাহুতে আঘাত করলেন, রাগী কণ্ঠে বললেন, এই তুই আমার নাতনিটারে নিয়ে হাসছিস কা? চুপ, হাসি বন্ধ কর। হাতে মার খেয়ে মুখ বন্ধ করে নিল নুসরাত, কিন্তু হাসি থামালো না। হাত দ্বারা মুখ ঢেকে মুচকি মুচকি হাসতে লাগলো। এটা তার অভ্যাস। কেউ হাসতে মানা করলে বা সিরিয়াস মোমেন্টে তার হাসি ঠোঁটের নিচে আটকায় না, ঠুস করে বের হয়ে আসে দাঁতের ফাঁক গলে। তাই এবারও তাই হলো, মৃদু শব্দে হিহি করে হেসে উঠল। মেহরুন্নিসা ভ্রু কুঞ্চিত করে বললেন, দেখালো বেলে হাসটার অবস্থা, মার খাইয়া ও হাসতাছে। নুসরাত ইসরাতের দিকে হাসি থামিয়ে তাকালো কিছুক্ষণ। দু বোন চোখাচোখি করে নিয়ে ওপর নিচ মাথা নাড়ল। তারপর আকাশ বাতাস কাঁপিয়ে দুই বোন হাহা করে হাসতে লাগলো। মেহরুন্নিসা মুখ ফুলিয়ে তাকালেন ইসরাতের দিকে, মিনমিন করে বললেন, তুইও? দুপুর 2টায় সৈয়দ বাড়িতে এক এক করে 3টা গাড়ি প্রবেশ করলো। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করার পর প্রথম গাড়ি থেকে নামলেন লুৎফা বেগম, ওনার 2 ছেলে মেয়ে, ছোট মেয়ে মম চৌধুরী এবং মেজ ছেলে আশিক চৌধুরী। দ্বিতীয় গাড়ি থেকে নামলেন লুৎফা বেগমের বড় মেয়ে সাজিদা চৌধুরী, তার স্বামী শুভ মির্জা এবং ছেলে শুভ্র মির্জা। তৃতীয় গাড়ি থেকে নেমে আসলেন মাহমুদা এবং ওনার স্বামী সারোয়ার। এই দম্পতির কোনো সন্তান নেই। সৈয়দ বাড়ির সবাই দরজার সামনে এগিয়ে গেলেন মেহমানদের এগিয়ে নিয়ে আসার জন্য। বাড়ির মেজ কর্ত্রী নাজমিন বেগম, বাড়ির সেজ কর্ত্রী ঝর্ণা বেগম এবং বাড়ির ছোট কর্ত্রী রোহিণী বেগম, সাথে ইসরাত, অনিকা, আহান, আরিশা। নাজমিন বেগম চোখ ঘোরালেন সবার দিকে, কাউকে খুঁজলেন। বাড়ির মানুষের ভিড়ে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে হয়তো খুঁজে পেলেন না। তাই না খুঁজে পেয়ে মুখে অসন্তোষ ভাব ছেয়ে উঠল নাজমিন বেগমের। ইসরাতের কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, নবাবজাদি কই? ইসরাত মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, রুমে। ছোট্ট করে জবাব দিল। বাড়তি কোনো শব্দ ব্যয় করলো না। বাড়তি শব্দ ব্যয় করলেই আরো একটা কথা বাড়বে, আর সে এখন বাড়তি কথা বাড়াতে চাচ্ছে না। তাই তার জবাব টুকরো মাত্র, যা ওকে ঢেকে নিয়ে আয়। ইসরাত আবার ছোট্ট শব্দে আচ্ছা বলে চলে গেল দোতলায়। নাজমিন বেগম অপেক্ষা করতে লাগলেন 2 মেয়ের, কিন্তু দুজনের একজনও নিচে আসলো না। নাজমিন বেগম বিড়বিড় করলেন, ওই বোকাটা মনে হয় নিজের সাথে বসিয়ে রেখে দিয়েছে।
আসতে দিচ্ছে না। একে নিয়ে আমি কি করব? সকলে বাসায় প্রবেশের পর কুশল বিনিময় করলেন। সবাইকে ড্রয়িং রুমে বসানো হলো। বাড়ির কর্ত্রীরা এক এক করে নাস্তা দিতে শুরু করলেন মেহমানদের। এর মধ্যে নাসির সাহেবের কল আসলো আবার। নাসির সাহেব বললেন, আমরা ইতিমধ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আধ ঘন্টা লাগবে বাসায় পৌঁছাতে, বলে ফোন রেখে দিলেন। নাজমিন বেগম নিচতলা থেকে তাড়া দিলেন যে যে গোসল করেনি করে নিতে। অনিকা ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে চলে গেল রেডি হওয়ার জন্য। নাজমিন বেগম যাদের উদ্দেশ্যে বললেন, সেজ, আমি একটু আসি, তুই আর ছোট একটু এই পাশটা সামলা। নাজমিন বেগম দোতলার সবার প্রথমের বেডরুমে গেলেন। গিয়ে খেয়াল করলেন ইসরাত মোবাইলে ফেসবুক স্ক্রল করছে আর নুসরাত বিছানার নিচের দিকে মাথা দিয়ে বিছানার উপর পা রেখে শুয়ে আছে আর কাকের মতো কাকা করে গান গাইছে। জানতো যদি নুসরাত রানী বাঁচবে, কতদিন বানাইতো 5 তলা বিল্ডিং কোরিয়ার রঙিন। নাজমিন বেগম ধমকের স্বরে নুসরাতের গানের মাঝখানে বলে উঠলেন, এই তুই এখনো গোসল করিসনি? এই যা গোসল করতে। হাত তুলে মারার জন্য এগিয়ে গেলেন বিছানার দিকে নাজমিন বেগম। আরে মা, যাচ্ছি, বলে নুসরাত এক লাফে বিছানা থেকে নেমে বাথরুমের দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। তারপর শক্ত হাতে শব্দ করে দরজা লাগিয়ে দিল নাজমিন বেগমের মুখের উপর। ইসরাতের দিকে তাকিয়ে নাজমিন বেগম বললেন, কাপড় চেঞ্জ কর, কাপড় থেকে নতুন কাপড় পরে নিবি। আম্মা, এটা তো নতুন। চেঞ্জ করতে বলেছি মানে চেঞ্জ করবি। আমি তোমাকে আদেশ দিয়েছি, জিজ্ঞেস করিনি ইসরাত? ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল। সন্তুষ্ট হয়ে নাজমিন বেগম কিচেনে চলে গেলেন। নাজমিন বেগম চলে যেতেই ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করলো নুসরাত। রুমের চারিদিকে মাথা ঘুরিয়ে দেখলো নাজমিন বেগম আছেন কিনা। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে কুকু করে শব্দ বের করলো মুখ দিয়ে। নুসরাতের এই রকম অদ্ভুত শব্দ বের করা দেখে ইসরাত মাথা ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকালো। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আম্মা চলে গিয়েছে? ইসরাতের বলতে দেরি হয়েছে। লাফ দিয়ে বিছানার উপর নুসরাতের আসতে দেরি হয়নি। নুসরাতকে বিছানায় উঠে বসতে দেখে ইসরাত জিজ্ঞেস করলো, তুই গোসল করবি না নুসরাত? না, এখন করব না। তো কখন করবি? মেহমান তো প্রায় চলে এসেছে। সন্ধ্যার সময় করব। আর এরা কিসের মেহমান? এদের আমি মেহমান মনে করি না। তুই একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছিস না এদের। চিল ব্রো, চিল। এদের বেশি পাত্তা দিবে না, পাত্তা দিলেই মাথায় চড়ে বসবে। সো বি কেয়ারফুল। আচ্ছা। কথা শেষ হওয়ার পর নিচে গাড়ি আসার শব্দ হলো। দু বোন নিজেদের দিকে তাকিয়ে এমন ভাব করলো যেন ওরা কোনো মেহমান না। তারপর ঠাস করে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলো নুসরাত। আর ইসরাত মোবাইল স্ক্রল করতে লাগলো। মে মাসে দুপুরবেলায় কাঠফাটা রোদে শরীর পুড়ে যাওয়ার উৎপাত। 12 বছর পর বাড়ির বড় ছেলে ও তার সন্তান ফিরে আসছে, আর তা নিয়ে এই বাড়িতে চলছে রমরমা তোড়জোড়। বাড়ির নিচতলা থেকে নাকি কানার শব্দ শোনা যাচ্ছে কখন থেকে। নুসরাত বিরক্ত। মুখের অবস্থা এমন কেউ তিতা পাতার রস মুখে ঢুকিয়ে দিয়েছে, তাই মুখ দিয়ে বর্তমানে বের হয়ে আসছে শুধু তিতা কথা। এইভাবে কান্না করার কি আছে ভাই? এদের এই এক সমস্যা, যদি কোনো ব্যক্তি বিদেশ যায় কাঁদে, আবার আসলেও কাঁদে। কি ভাই, এদের কেউ থামা। আমার মাথা ব্যথা করছে গত 8 ঘন্টা যাবত এদের নাটকের কান্না শুনতে শুনতে। বিরক্তিতে জবর্গীয় শব্দ বের হয়ে আসলো নুসরাতের মুখ দিয়ে। ইসরাত শান্ত প্রকৃতির হওয়ায় নিজের মনের কথাগুলো কারোর সাথে প্রপারলি শেয়ার করতে পারে না। অনেকক্ষণ ধরে গাইগুই করছিল কিছু বলার জন্য, কিন্তু চুপচাপ থাকার দরুন মুখ ফুটে কথাগুলো জিহ্বার বাহিরে বের হতে পারছিল না। নুসরাত তা লক্ষ্য করলো, তাই তিক্ত কণ্ঠে ইসরাতকে শুধায়, কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি মুচড়ামুচড়ি করছিস। আসলে নকলে তোকে বলতে বলেছি। কি বলবি সেটা বল। নুসরাতের তীক্ষ্ণ আওয়াজে ইসরাত চুপ হয়ে গেল। তারপর আবার নতুন উদ্যোগে বলে উঠল, নিচে যাবি না বড় আব্বু আর ফুপির সাথে দেখা করতে? অনেকক্ষণ হলো তো এসেছে। নুসরাত চোখ রাঙালো। এর মানে সোজা কথায় না করে দিল। ইসরাত চোখ মুখ করুণ করে তাকালো। শান্ত কণ্ঠে নুসরাতকে জিজ্ঞেস করলো, আমি তোর বড় না তুই আমার বড়? অবভিয়াসলি তুই বড়। তুই কি জানিস না এটা? আজও প্রশ্ন করিস, ভুলে গেছিস নাকি? ইসরাত নুসরাতের কথায় চোখের মনি ছোট ছোট করে তীক্ষ্ণ কণ্ঠে ঝটপট জিজ্ঞেস করলো, তাহলে আমায় কেন চোখ রাখাচ্ছিস? বোনকে রেগে যেতে দেখে নুসরাত নড়ে চড়ে বসলো। সোজা হয়ে বসতে বসতে বলল, আচ্ছা রাগ করিস না, শোন একটা কথা বলি। কি? নুসরাত বড় ছোট এই টপিক কেটে দিল। অন্য টপিক নিয়ে কথা বলা শুরু করলো ইসরাতের। তুই এদের থেকে দূরে থাকবি। এরা এক একটা বিষধর সাপ। সুযোগ পেলে ছোবল দিতে দেরি করবে না।
বিশেষ করে বড় ফুপির থেকে। ইসরাত কিছু বলতে নিলে নুসরাত থামিয়ে দিল ইশারা করে। নিজের কণ্ঠের শক্ততা বজায় রেখে বলে উঠল, আগে শেষ করতে দে, তারপর তোর বক্তব্য দিবি। ইসরাত মাথা নাড়ল উপর নিচ। নুসরাত ফিকে হয়ে যাওয়া অবিচল কণ্ঠে বলে ওঠে,